এবং বাউন্ডারি কন্ডিশনস গুলোকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে দেখবো যে ইনসিডেন্ট লাইটের ডিফারেন্ট পোলারাইজেশনের জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কিভাবে ভ্যারি করে, বা আরেকটু স্পেসিফিক্যালি আমি বলার চেষ্টা করছি। ধরো তোমার কোনো একটা লাইট একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থেকে আরেকটা ডাইইলেকট্রিক মিডিয়ামে ইনসিডেন্ট হলো, অর্থাৎ আমরা এখানেও এই অ্যাট দি ইন্টারফেস অফ টু ডাইইলেকট্রিক মিডিয়া একটা ইনসিডেন্সের কথা কনসিডার করব। এবার ইনসিডেন্ট যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার কতটা পার্ট রিফ্লেক্টেড হবে, তার কতটা পার্ট ট্রান্সমিটেড হবে, এইগুলো নট অনলি ডিটারমাইন্ড বাই দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, not only determined by the refractive indices of the media, but also dependent on the polarization of the incident electromagnetic field. ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পোলারাইজেশনটা দ্বারাও কিন্তু ডিটারমাইন্ড হবে যে ইনসিডেন্ট ওয়েভের কতটা পার্ট রিফ্লেক্টেড হচ্ছে, কতটা পার্ট ট্রান্সমিটেড হচ্ছে। আমরা দুটো লিমিটিং কেসের জন্য বা দুটো ডেফিনাইট প্রবলেমের জন্য জিনিসটাকে স্টাডি করব। হ্যাঁ, যদি ইনসিডেন্ট লাইটের পোলারাইজেশনটা প্যারালাল টু দি প্লেন অফ ইনসিডেন্স হয়, ইনসিডেন্ট লাইটের পোলারাইজেশনটা যদি প্যারালাল টু দি প্লেন অফ ইনসিডেন্স হয়, অর্থাৎ ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা যদি প্লেন অফ ইনসিডেন্সের উপরেই থাকে, তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কেমন হয় এটা আমরা দেখব। এটাকে আমরা পি পোলারাইজেশন বলি। ইনসিডেন্ট লাইটটা যদি পি পোলারাইজড হয় তার জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করব, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ডটা যদি পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স থেকে থাকে, তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্টস কেমন হবে, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টস কেমন হবে, এইগুলো ক্যালকুলেট করব। এই প্রবলেমটাকে আমরা পারপেন্ডিকুলার পোলারাইজেশন এর আন্ডারে করব, পারপেন্ডিকুলার পোলারাইজেশন বা এস পোলারাইজেশন। তাহলে এখানে আমরা এস পোলারাইজ লাইটের জন্য এবং পি পোলারাইজ লাইটের জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এই জিনিসগুলোকে বের করব। এই হচ্ছে দুটো লিমিটিং কেস। এখন কেন এই দুটো কেসে স্টাডি করতে চাইছি, কারণটা খুব পরিষ্কার। প্লেন অফ ইনসিডেন্সের কথা বলছি, তার মানে কি ইট কন্টেন দি প্রপাগেশন ভেক্টর। প্লেন অফ ইনসিডেন্স মানে কি, এটা তোমার প্রপাগেশন কনস্ট্যান্টটাকে কন্টেন করে। দিস ইজ দি প্রপাগেশন কনস্ট্যান্ট। এখন ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি যে এই প্রপাগেশন কনস্ট্যান্টের সাথে যে পারপেন্ডিকুলার প্লেনটা, সেই পারপেন্ডিকুলার প্লেনের উপরে যে কোনো ডিরেকশনে থাকতে পারে। ইলেকট্রিক ফিল্ডটা মানে পোলারাইজড হোক, আনপোলারাইজড লাইট হোক, হ্যাঁ যাই হোক না কেন, ইলেকট্রিক ফিল্ডটা তো তোমার এই যে প্রপাগেশন কনস্ট্যান্ট তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে লাই করবে। এবার ইনসিডেন্ট লাইটটা যদি আনপোলারাইজড হয়, তাকে কি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, এইরকম ভাবে দুটো কম্পোনেন্টে রিজলভ করে নিই। এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাকে আমরা প্যারালাল কম্পোনেন্ট বলতে পারি। প্যারালাল কম্পোনেন্ট মিন্স ইট ইজ অন দি প্লেন অফ ইনসিডেন্স, অর্থাৎ এই কে ভেক্টর আর এই যে ই প্যারালাল ডিরেকশনটাকে দেখাচ্ছি, এই দুটো ভেক্টরকে যে প্লেনটা কন্টেন করে সেটাই হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স। আর আরেকটা ভেক্টর যেটা দেখতে পাচ্ছ, যেটা বেসিক্যালি তোমার অফকোর্স কে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, ই প্যারালালটাও কে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, বাট এই ই পারপেন্ডিকুলারটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। তাহলে ইনসিডেন্ট লাইটের পোলারাইজেশনটা যাই হোক না কেন, তাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অন দি প্লেন অফ ইনসিডেন্স, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। ইভেন ফর অ্যান আনপোলারাইজড লাইটের ক্ষেত্রেও আমরা এই ইলেকট্রিক ফিল্ডটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। একটা কম্পোনেন্ট প্যারালাল টু দি প্লেন অফ ইনসিডেন্স, একটা কম্পোনেন্ট অন দি প্লেন অফ ইনসিডেন্স, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। এই জন্যই আমরা এখানে দুটো লিমিটিং কেসে প্রবলেমগুলোকে স্টাডি করব। একটা হচ্ছে এস পোলারাইজ লাইট, আর একটা হচ্ছে পি পোলারাইজ লাইট। এস পোলারাইজ লাইট বলতে পারপেন্ডিকুলার পোলারাইজেশনের কথা বোঝানো হচ্ছে। তো দেখো কিভাবে এই পোলারাইজেশনটা দ্বারা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এইগুলো ডিটারমাইন্ড হয়। We will use the boundary conditions as you have learned in earlier class. এখানে এরকম একটা একে দেখানো হয়েছে, এস পোলারাইজড লাইটের ইনসিডেন্সকে দেখানো হয়েছে। হ্যাঁ, as you see this is the incident beam, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ইনসিডেন্ট বিম। হ্যাঁ, এখানে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। প্লেন অফ ইনসিডেন্সটা কি, এখানে
জেড অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছ, জেড অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছ, এক্স অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছ। এখানে প্লেন অফ ইনসিডেন্স বলতে কোনটা বোঝানো হচ্ছে বলো? কে ভেক্টরটাকে দেখানো হয়েছে। সো হোয়াট ইজ দি প্লেন অফ ইনসিডেন্স ইন দিস কেস? কেউ বলো, হোয়াট ইজ দি প্লেন অফ ইনসিডেন্স? কেউ? প্লেন অফ ইনসিডেন্স কি? xz plane. xz is the plane of incidence in this problem. ঠিক তো নাকি? হ্যাঁ স্যার। প্লেন বা ইন্টারফেসের কথা যদি বলি, ইন্টারফেস অফ দি মিডিয়া, দুটো মিডিয়ার ইন্টারফেস কোনটা? দুটো মিডিয়ার ইন্টারফেস কোন প্লেনটা? xy। এটা xy প্লেন। এটা আগের দিনের প্রবলেম, আগের দিনের ক্লাসটা যদি ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখানে যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে এই রিজিয়নটায়, সরি এই রিজিয়নটায় তোমার মিডিয়াম 1, আর এই যে রিজিয়নটা এইটা হচ্ছে মিডিয়াম 2। এই এক্স ওয়াই প্লেনটা, ওয়াই অ্যাক্সিসটাকে তো ন্যাচারালি আমি দেখতে পাবো না, ওয়াই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ পেপার। এখানে যে পেপারটা দেখতে পাচ্ছ ওয়াই অ্যাক্সিসটা তার সাথে পারপেন্ডিকুলার, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি সেপারেটস দি মিডিয়া 1 and 2। এই দুটো মিডিয়াকে তাহলে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই এই প্লেনটা সেপারেট করে রেখেছে। whereas xz is the plane of incidence। তো আমরা যেমন ভাবে প্রবলেমটা নিয়েছিলাম যে এটা একটা এস পোলারাইজড লাইট, ইলেকট্রিক ফিল্ডটা উইল বি পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। এখানে পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স, এই যে ডট সিম্বলটা দিয়ে দেখানো হয়েছে, ডট সিম্বলটা দিয়ে দেখানো হয়েছে, ডট সিম্বলটা বোঝাচ্ছে একটা ভেক্টর which is perpendicular to the plane and it is pointing outward। হ্যাঁ, এটা তোমার বাইরের দিকে কাজ করছে, সেই জন্য এটা ডট সিম্বল দিয়ে দেখানো হয়েছে। and as you know the k vector, e vector and h vector are in anti-clockwise sense, যেমন ভাবে x y z একে নি। এছাড়াও তুমি যদি পয়েন্টিং ভেক্টরের কথা কনসিডার করো, পয়েন্টিং ভেক্টরটা কেমন হয়? পয়েন্টিং ভেক্টর s equals to e cross h। তো এইরকম লিনিয়ার মেটেরিয়ালের ক্ষেত্রে এস ভেক্টর আর কে ভেক্টর প্যারালাল, এস ভেক্টর আর কে ভেক্টর প্যারালাল। বুঝতে পারছো? যদি আমরা ই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ পেপার এবং পয়েন্টিং আউটওয়ার্ড নিই, তাহলে এইচ ভেক্টরটা এই ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম হবে। হয়েছে? এইটাই হচ্ছে তোমার কে ই এবং এইচ তাদের রিলেটিভ ওরিয়েন্টেশন ফর দি ইনসিডেন্ট বিম। যে ইনসিডেন্ট বিমটা দেখিয়েছি তার ক্ষেত্রে কে ভেক্টর, ই ভেক্টর এবং এইচ ভেক্টরের রিলেটিভ ওরিয়েন্টেশনটা এই রকম হবে। দি ফার্স্ট মিডিয়াম ইজ ক্যারেক্টারাইজড বাই দি প্যারামিটারস এপসিলন 1, মিউ 1। এটা হচ্ছে তোমার পারমিটিভিটি অফ ফার্স্ট মিডিয়াম, মিউ 1টা হচ্ছে তোমার পারমিয়েবিলিটি অফ দি ফার্স্ট মিডিয়াম। একই রকম ভাবে দি সেকেন্ড মিডিয়াম ইজ ক্যারেক্টারাইজড বাই epsilon 2 and mu 2, epsilon 2 being the permittivity of the second medium and mu 2 is its permeability। হয়েছে? প্রথম যে বিমটা, ইনসিডেন্ট বিমটা, তার কে ই এইচ এই কনফিগারেশনটাকে আমরা দেখাতে পেরেছি। এবার আগে তো আমরা লস অফ রিফ্লেকশন পড়ে এসেছি। এই যে ইন্টারফেসের উপর এক্স ওয়াই প্লেনের উপর সে জেড ইকুয়াল এক্স ওয়াই প্লেন অ্যাট জেড ইকুয়ালস টু 0, এই ও পয়েন্টে ইনসিডেন্স হয়েছে at some angle theta. Theta is the angle of incidence. Naturally, the angle of reflection will also be theta. এখানে theta 1 দিয়ে দেখানো হয়েছে, but actually theta 1 equals to theta, right? Angle of incidence is same as angle of reflection. তো রিফ্লেক্টেড লাইটের প্রপাগেশন ভেক্টরটা হচ্ছে এরকম, রিফ্লেক্টেড লাইটের প্রপাগেশন ভেক্টরটা এরকম। যদি এই মিডিয়ামগুলো হোমোজিনিয়াস মিডিয়াম হয়, হোমোজিনিয়াস লিনিয়ার মিডিয়াম হয়, তাহলে ই ভেক্টরটা, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডের ই ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স পয়েন্টিং আউটওয়ার্ড থাকে, তাহলে অন্যগুলোর ক্ষেত্রেও একই রকম হবে। হ্যাঁ, মানে রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স পয়েন্টিং আউটওয়ার্ড, ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স এন্ড পয়েন্টিং আউটওয়ার্ড থাকবে। তাহলে এই রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে কে ভেক্টর, ই ভেক্টর আর এইচ ভেক্টরের রিলেটিভ ওরিয়েন্টেশনটা কেমন হবে? আগের মতোই এক্স ওয়াই জেড লেফট হ্যান্ডেড অ্যান্টিক্লকওয়াইজ সেন্সে থাকবে। এটা যদি কে ভেক্টর হয়, ই ভেক্টরটা কি পয়েন্টিং আউটওয়ার্ড, তাহলে এইচ ওয়ান ভেক্টরটা করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডটা এখানে যেমন দেখানো হয়েছে সেই ডিরেকশনে থাকবে। আর ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে যদি দেখো, ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে কে টু, কে ভেক্টরটা এরকম,
ই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স পয়েন্টিং আউটওয়ার্ড, তাহলে ন্যাচারালি লেফট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করতে গেলে তোমার এই যে কে ই এইচ টুটাকে এখানে যেমন দেখানো হয়েছে সেই রকম হতে হবে। আর এই ক্ষেত্রে θ2 ইজ দি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই তাহলে আমরা ইনসিডেন্ট বিম, রিফ্লেক্টেড বিম এবং ট্রান্সমিটেড বিম এই তিনটে বিমের কে ভেক্টর, ই ভেক্টর এবং এইচ ভেক্টরের যে রিলেটিভ ওরিয়েন্টেশন গুলো দেখিয়েছি, এটা সবাই বুঝতে পেরেছো? এটাই কিন্তু বোঝার আছে, বাকি পার্টটা অ্যালজেব্রিক কিন্তু, হ্যাঁ বাকি পার্টটা পুরোপুরি অ্যালজেব্রিক। এটা সবাই বুঝেছো? কে ভেক্টর, ই ভেক্টর, এইচ ভেক্টরের রিলেটিভ ওরিয়েন্টেশনটা আমরা প্রবলেমটা নিয়েছিলাম ই ভেক্টর পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স, কাজে ইনসিডেন্ট লাইট, রিফ্লেক্টেড লাইট, ট্রান্সমিটেড লাইট সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স করে দেখিয়েছি। এবার যেদিক বরাবর বিমটা প্রপাগেট করছে সেই দিকে কে ভেক্টর গুলো নেওয়া হয়েছে। এই দুটো ভেক্টর যদি ফিক্স থাকে তাহলে এইচ ইজ ডিটারমাইন্ড বাই দিস রিলেশন এস ইকুয়ালস টু ই ক্রস এইচ। প্রসিড করব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের বাউন্ডারি কন্ডিশন কাজে লাগাতে হবে। ধরা যাক ইনসিডেন্ট যে ইলেকট্রিক ফিল্ড, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এইরকম একটা প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটাকে এরকম একটা প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে E0 e⁻j k ডট r মাইনাস ওমেগা টি। তাহলে এইচ ভেক্টরটা কি হবে? এটা আমরা দেখে এসেছি আগে যখন ডাইইলেকট্রিক মিডিয়ামে প্রপাগেশনের প্রবলেমটাকে স্টাডি করেছিলাম, সেখানে দেখেছিলাম যে এইচটা কে ভেক্টর আর ই ভেক্টরের সাথে এইভাবে রিলেটেড। হ্যাঁ, এইচ ইকুয়ালস টু সে কে ক্রস ই বাই মিউ ইনটু ওমেগা। প্রথম মিডিয়ামটার জন্য মিউ ভ্যালুটা কত? মিউ1, মিউ ভ্যালুটা মিউ1, তাহলে এইচটাকে এরকম ভাবে লিখতে পারি। রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রেও ন্যাচারালি এটাও একটা কি প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। রিফ্লেক্টেড মানে প্রত্যেকটা ওয়েভকে এখানে একটা প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ই ভেক্টর ইনসিডেন্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইরকম, রিফ্লেক্টেড লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইরকম এবং ট্রান্সমিটেড লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইরকম। তফাৎ কিছুই নেই, এখানে কে ভেক্টর আর k1 ভেক্টর আলাদা আলাদা নেওয়া হয়েছে। কে আর k1 এর ম্যাগনিটিউড গুলো একই রকম, বাট ডিরেকশনটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিরেকশনটা ডিফারেন্ট, এটা আমরা আগের দিনকে দেখে এসেছিলাম কিন্তু। তো যাই হোক, মানে এখানে এরকম ভাবেই নেওয়া হয়েছে k1 আর k2। এবার যদি তোমার E1 জানা থাকে, রেডলি তুমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে এইচ ভেক্টরটা বের করে ফেলতে পারবে। রিফ্লেক্টেড লাইটের এইচ ভেক্টরটাকে আমরা k1 ক্রস E1 বাই ওমেগা ইনটু মিউ1 এইরকম ভাবে বের করতে পারি। এখানে একটা সিম্বলের গন্ডগোল আছে, এটা কারেকশন করে নিও। দিস শুড বি H2, এইটা H2 হবে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড অফ দি রিফ্লেক্টেড অফ দি ট্রান্সমিটেড লাইট is given by this k2 cross E2 by omega into mu2। হলো? এইগুলোই হচ্ছে তোমার করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড গুলো। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড গুলোকে যদি প্লেন ওয়েভ দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলোকেও প্লেন ওয়েভ এই ইকুয়েশন গুলোকে কষে বলে দিতে পারবো কেমন হচ্ছে। এখন আমরা এখানে বাউন্ডারি কন্ডিশন গুলোকে কাজে লাগাবো। বাউন্ডারি কন্ডিশন ফর দি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আমরা এখানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলোকে যদি স্টাডি করি, মনে করতে পারছো যে ইলেকট্রিক ফিল্ডের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেইটা কি হবে? ইউনিফর্ম হবে, কন্টিনিউয়াস হবে। The tangential component of the electric field vector is continuous across the boundary। এক্ষেত্রে বাউন্ডারিটা হচ্ছে তোমার xy plane, বাউন্ডারিটা xy plane at z equals to 0। The boundary is the xy plane at z equals to 0। এই প্লেনে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলোর জন্য বাউন্ডারি কন্ডিশন কাজে লাগাই, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারি দেখো। এখানে তোমার এই যে ইলেকট্রিক ফিল্ডটা ডিরেকশনটা দেখানো হয়েছে, এই যে ই ভেক্টরটাকে দেখানো হয়েছে বা E1 ভেক্টরটাকে দেখানো হয়েছে, xy প্লেনে এর কম্পোনেন্টটা কত বলতে পারবে? xy প্লেনের কম্পোনেন্টটা কত? কেউ বলো, ভুল হোক না, বলো না কেউ। বলো, কেউ একজন বলো, ভুল হোক না। sin থিটা কম্পোনেন্ট। আর কেউ ইলেকট্রিক ফিল্ডটাকে আমি কোন দিকে দেখিয়েছি? ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু xz প্লেনের সাথে পারপেন্ডিকুলার।
তাহলে এটা কোন প্লেনে আছে? এক্স জেড প্লেনের সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা কোন প্লেনে থাকবে? এক্স জেড প্লেনের সাথে একটা ভেক্টর পারপেন্ডিকুলার, তাহলে সেই ভেক্টরটা পসিবলি কোন প্লেনে থাকবে? ওয়াই প্লেন, বলো এক্স কোন ওয়াই প্লেনে? প্লেন। এক্স ওয়াই প্লেনে। কনভিন্স কি সবাই? রাইট অ্যান্সার, এক্স ওয়াই প্লেনে থাকবে। এক্স ওয়াই প্লেনে থাকবে, এখানে তোমার ইন্টারফেসটা বাউন্ডারিটাই তো এক্স ওয়াই প্লেন। তাহলে হোয়াট উইল বি দি টেনজেন্সিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড? টেনজেন্সিয়াল কম্পোনেন্ট কত ই হবে? জিরো, এইটাই তো হবে, ই টু পাওয়ার জে। এইটাই তো হবে, তাই না? এই ভ্যালুটাই তো হবে। একটা ভেক্টর ধরো, ধরো না তোমার মানে ফরগেট অ্যাবাউট দিস ফিগার। আমি এখানে একটা ভেক্টরকে ড্র করছি, তো এই ভেক্টরটার এই প্লেনে কম্পোনেন্টটা কত? ভেক্টরটা ইটসেলফ, পুরো ভেক্টরটা নিজে নিজে যে ভ্যালুটা সেটাই কম্পোনেন্ট। কনভিন্স হয়েছে কি সবাই? এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এই ই ইনসিডেন্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ড, রিফ্লেক্টেড ওয়েভের ইলেকট্রিক ফিল্ড এবং ট্রান্সমিটেড ওয়েভের ইলেকট্রিক ফিল্ড, এই তিনটে ইলেকট্রিক ফিল্ডই এক্স ওয়াই প্লেনে লাই করছে। কাজেই আমরা যদি ইলেকট্রিক ফিল্ডগুলোর জন্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের এই কন্টিনিউইটি কন্ডিশনটাকে কাজে লাগাই, তাহলে এইরকম ভাবে লিখে ফেলতে পারি E0 e to the power j k dot r minus omega t, E10 e to the power j k1 dot minus k1 dot r minus omega t, আর E20 e to the power j k2 dot r minus omega t। এরকম ভাবে লিখে ফেলতে পারি। এখন দেখো এই কন্ডিশনটা ইন্টারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে, ইন্টারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা টাইমে ভ্যালিড হতে হবে। সো দ্যাট ইমপ্লাইজ যে এই ফেজ পার্টগুলো সবার সমান, ফেজ পার্টগুলোকে বাদ দিয়ে দাও টু অবটেন দি রিলেশন দিস E0 প্লাস E10 ইকুয়ালস টু E20। আমরা তাহলে একটা এস পোলারাইজড লাইটের যদি ইনসিডেন্সের কথা কনসিডার করি at the interface of two dielectric media, and if we apply the equation if we apply the boundary condition for the tangential component of the electric field at the interface, we arrive at this expression E0 plus E10 equals to E20, where E0 is the amplitude of incident electric field, E10 is the amplitude of reflected electric field, and E20 is the amplitude of the transmitted electric field. হলো প্রথম প্রথম ইকুয়েশনটা সবাই বুঝতে পেরেছো? এবার এই ম্যাগনেটিক ফিল্ডগুলোর জন্য যদি কাজে লাগাই কি হবে? এটা তো মোটামুটি ভাবে বুঝতে পারলে যে ফেজ পার্টগুলো সবারই সমান, সুতরাং অ্যামপ্লিটিউডের জন্য জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারলেই হলো আর কি। অ্যামপ্লিটিউডের জন্য জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারলেই হলো। এইচ ভেক্টরটা কোন কোন প্লেনে আছে? এইচ ভেক্টরটা কোন প্লেনে দেখতে পাচ্ছ? এইচ ভেক্টরটা কোন প্লেনে আছে বলো? ছবিতে এইচ ভেক্টরটা কোন প্লেনে আছে? এক্স জেড প্লেনে আছে, একদমই তাই, এক্স জেড প্লেনে রয়েছে। তাহলে আমরা এইচ ফিল্ডের জন্য যদি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে এই ভেক্টরটাকে আমাকে কি এক্স ওয়াই প্লেনের উপরে প্রজেক্ট করতে হবে। এগ্রি? এইচ ভেক্টরটা দেখতে পাচ্ছ এক্স জেড প্লেনে আছে। যদি আমরা এইচ ভেক্টরের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে একটু একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, তো এইচ ভেক্টরটা কি এক্স জেড প্লেনে রয়েছে। তো এবার আমরা যদি বাউন্ডারি কন্ডিশন কাজে লাগাতে চাই, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বের করতে চাই, এক্স ওয়াই প্লেনের উপর প্রজেকশনটা আমাদেরকে নিতে হবে। এক্স ওয়াই প্লেনের উপর প্রজেকশন নেওয়ার অর্থ কি? এক্ষেত্রে এইচ ভেক্টরটার এক্স কম্পোনেন্টটাকে নেওয়া। এটা এটা কনফিউজড হয়েছে কি সবাই কি বললাম? ছবিতে দেখতে পাচ্ছ এইচ, H1, H2 এই তিনটে ভেক্টরই এক্স জেড প্লেনে রয়েছে। আমরা এইচ ভেক্টরটা যদি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বের করতে চাই অন দি প্লেন অফ ইন্টারফেস অন দি এক্স ওয়াই প্লেন, তাহলে বেসিক্যালি আমাদের এই এইচ ভেক্টরগুলোর এক্স কম্পোনেন্টগুলোকে বের করতে হবে। হয়েছে? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার।
দেখো এবার আমি এই রিলেটিভ ওরিয়েন্টেশনটাকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। জেড অ্যাক্সিসটা বেসিক্যালি কি তোমার নর্মাল টু দি ইন্টারফেস, নর্মাল টু দি পয়েন্ট অফ ইনসিডেন্স বা নর্মাল টু দি প্লেন অফ ইনসিডেন্স, এক্স ওয়াই প্লেনের সাথে নর্মাল, এটাকে ছবিতে বোধহয় এন ক্যাপ দিয়ে ডিনোট করা হয়েছে। এইটা হচ্ছে তোমার কে ভেক্টর, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এই প্রোপাগেশন ভেক্টর। এইচটা এখানে কেমন ভাবে দেখানো হয়েছে, এইচটা দেখানো হয়েছে এই ভেক্টরটার সাথে পারপেন্ডিকুলার, এইচটা দেখানো হয়েছে এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলো তো এইচ এর এক্স কম্পোনেন্টটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই সাইন থিটাই হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে না? এইটা এইটা প্লাস এইটা সমান কত? 90 ডিগ্রি, এগ্রি? আবার এইটা প্লাস এইটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তাই। সুতরাং এক্স অ্যাক্সিস বরাবর এইচ এর কম্পোনেন্ট কত দেখতে পাচ্ছ? cos থিটা। এইচ cos থিটা। কনভিন্স সবাই? এইচ এর কম্পোনেন্ট যেটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটা হবে এইচ cos থিটা। আচ্ছা, এবার রিফ্লেক্টেড লাইটটার কথা কনসিডার করো। রিফ্লেক্টেড লাইটের কে ভেক্টরটা কেমন দেখানো হয়েছে? এইটা হচ্ছে রিফ্লেক্টেড লাইটের কে ভেক্টর। এইচ ভেক্টরটাকে কেমন দেখানো হয়েছে? এইচ ভেক্টরটা বেসিক্যালি এইরকম। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইটা পুরোটা কি 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? একই যুক্তিতে এই অ্যাঙ্গেলটাও থিটা, ঠিক আছে? তাহলে এইচ ওয়ান এর এক্স কম্পোনেন্টটা কত হচ্ছে? এইচ1 cos থিটা, হয়েছে? এইচ1 এর এক্স কম্পোনেন্টটা এইচ1 cos থিটা। পারলে কি ছবিটা বুঝতে সবাই? এবার এইচ2টার দেখো, এইচ2 ভেক্টরটা দেখো। আগে আমি কে2 ভেক্টরটাকে দেখাই। এইটা ধরো তোমার কে2 ভেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে কে2 ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম। আচ্ছা, ছবিটা এখানে দেখালে বোধহয় ফলো করতে পারবে না, আমি আরেকটা ছবি ড্র করি, করে দেখাই। এটা জেড অ্যাক্সিস আর এইটা ইওর এক্স অ্যাক্সিস। এইটা হচ্ছে তোমার ভেক্টর কে2, যেটা মেক্স সাম অ্যাঙ্গেল θ2 উইথ দি নর্মাল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার এইচ2 ভেক্টরটাকে কেমন দেখানো হয়েছে? এই যে ডিরেকশন এইচ2, এইটা হচ্ছে এইচ2। আগের মতোই দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? এই কম্পোনেন্টটা কত হবে? থিটা 2। এটাও θ2 হবে। তাহলে এই দিক বরাবর কম্পোনেন্টটা কত পাচ্ছ? h2 cos θ2। তাহলে ইনসিডেন্ট যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইনসিডেন্ট বিমটার এইচ এর যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটা এইচ cos θ, রিফ্লেক্টেড ওয়েভটার ক্ষেত্রে h1 cos θ, আর ট্রান্সমিটেড ওয়েভটার ক্ষেত্রে এটা হচ্ছে h2 cos θ, h2 cos θ2। তাহলে এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলো কি কন্টিনিউয়াস। এবার আমরা এখানে এই রিলেটিভ সাইনগুলো যদি দেখি তাহলে দেখো, একটা মাইনাস, এটা মাইনাস, এইটা মাইনাস, এইটাকে প্লাস বা উল্টোটা করতে পারো। এখানে ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে এইচটা, এই যে এইচ cos θ বলেছি, সেটা কোন দিকে কাজ করছে? সেটা বেসিক্যালি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। যেটা আমি h1 cos θ বলেছি সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। আর h2 cos θ যেটা বলছি সেটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। সেই জন্য এখানে তোমার রিলেটিভ সাইনগুলোকে ইনক্লুড করতে হবে। মাইনাস এইচ cos θ প্লাস h10 cos θ1 সমান মাইনাস h20 cos θ2। এখানে θ1টা যা সেটাই কিন্তু তোমার থিটা, হ্যাঁ, θ1 ইকুয়ালস টু থিটা। এই দুটো কন্ডিশন কি সবাই বুঝতে পারলে? প্রথম কন্ডিশনটা কি বললাম? E0 প্লাস E10 সমান E20। আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এইটা। বাউন্ডারি কন্ডিশনগুলোকে যদি কাজে লাগাই, ইনসিডেন্ট পোলারাইজেশনটার এইরকম কনফিগারেশনের জন্য, এস পোলারাইজ লাইটের জন্য আমরা এই দুটো কন্ডিশনকে দেখাতে পারি। বলো, কোথাও অসুবিধা হলে বলো, আবার বলবো।
পরের পার্টটা আর কিছু নেই, পরের পার্টটা শুধুমাত্র অ্যালজেব্রা, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে ফান্ডামেন্টাল অপারেশন পরের পার্টটায়। প্রসিড করি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলোকে বের করা। হ্যাঁ, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলোকে বের করব। রিফ্লেকশন কোএফিসিয়েন্টস বলতে কি বোঝায়? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলতে বোঝায় যে রিফ্লেক্টেড ওয়েভের ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড এবং ইনসিডেন্ট ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড তাতে রেশিও E10/E0, এটাই হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা কত? ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা কিভাবে ডিফাইন করব? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ E20/E0। ঠিক আছে, এটাই হচ্ছে ডেফিনিশন। বা আমি অন্যভাবে বলতে পারতাম H10/H0 রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট হচ্ছে H20/H0। হ্যাঁ, মানে ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড অর ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যামপ্লিটিউড, যেভাবে খুশি করতে পারো। তো এখন যে দুটো বাউন্ডারি কন্ডিশন আমি পেয়েছি, সেই দুটো বাউন্ডারি কন্ডিশনে একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আরেকটা ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তাহলে কিভাবে আমি দুটো কন্ডিশনকে এক্সপ্লোর করতে পারি, কিভাবে সলভ করতে পারি? আমাদের হাতে দেখো আরো একটা টুল রয়েছে, যে টুলটাকে কাজে লাগিয়ে আমি এইচ ফিল্ডটাকে ই ফিল্ডের টার্মে বের করে ফেলতে পারি, বা উল্টোটা ই ফিল্ডটাকে আমি এইচ ফিল্ডের টার্মে বের করে ফেলতে পারি। ইউ রিমেম্বার দি রিলেশন H equals to K cross E by mu omega, এটা আমরা দেখে এসেছি। H equals to K cross E by mu omega। ইন টার্মস অফ দি ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউডের টার্মে যদি বলি কি লিখতে পারবো? এটা K into E by mu omega। K into E by mu omega, K আর E পারপেন্ডিকুলার। আচ্ছা, আবার এটাও তোমাদের মনে আছে ওমেগা বাই K এইটা সমান কত হয়? C হয়। আবার C সমান কত? রুট ওভার অফ মিউ ইনটু এপসিলন, রাইট? মানে C বলতে ওয়েভ ভেলোসিটির কথা বলছি, ফ্রি স্পেসে লাইট যে তাই শুধু নয়। C equals to 1/√of ইনটু এপসিলন। এখানে সেটা বসিয়ে দাও, বসালে কি পাবে? বসালে দেখো এই জিনিসটা হবে এপসিলন বাই মিউ ইনটু, তাহলে আমরা এই জিরোটাকে এরকম ভাবে লিখতে পারি। এই জিরোটা কি কোন মিডিয়ামে রয়েছে? ফার্স্ট মিডিয়ামে, যেখানে এপসিলনটা এপসিলন1, মিউটা হচ্ছে মিউ1। তাহলে এই জিরোটাকে এরকম ভাবে লেখা যায়। একই যুক্তিতে H10টাকে E10 এর সাথে এইভাবে লিখতে পারি, আর H20টাকে E20 এর সাথে এরকম ভাবে লিখে ফেলতে পারি। তো H0, H10 আর H20 কে E10, E20, E0 এর টার্মে বসিয়ে দাও, এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও। যদি এই ইকুয়েশনটা বসাও তাহলে দেখো লেফট সাইডটা কি হবে? লেফট সাইডটা এরকম একটা কমন ফ্যাক্টর থাকবে রুট ওভার অফ এপসিলন বাই মিউ1। আর ডান দিকে যদি বসাও, ডান দিকে বসালে এটা যেমন ছিল রইলো, মাল্টিপ্লাইড বাই দিস ফ্যাক্টর রুট ওভার অফ এপসিলন2 ইনটু মিউ2। আমরা এবার তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করে ফেলতে পারি। এইটা একটা ইকুয়েশন, আর প্রথমে যে ইকুয়েশনটা বলছিলাম E0 প্লাস E10 সমান E20, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে পারি। সেগুলো একটু নিজেদের হাতেই করে নিতে হবে আর কি। করা বলতে এমনি বিশেষ কিছু না। যদি E10 আর E20 কে করতে চাই, রিমুভ করতে চাই, এই যে আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? E10 কে আর E0 কে রিলেট করব। আমাদের উদ্দেশ্য হবে তাহলে E20টাকে বাদ দেওয়া। এই যে ইকুয়েশনটা, সে 1 নাম্বার ইকুয়েশন। একটা কাজ করো, 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি তুমি এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, cos θ2 ইনটু এপসিলন2 মিউ2, এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, 1 নাম্বার ইকুয়েশনটাকে এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিয়ে আমি এটাকে ধরো 2 নাম্বার ইকুয়েশন বলছি, তার সাথে এই 2 নাম্বার ইকুয়েশনটাকে যোগ করো। দেখো 1 নাম্বার ইকুয়েশনটাকে যখন এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছো, তখন কি হচ্ছে? 1 নাম্বার ইকুয়েশনের রাইট সাইড আর 2 নাম্বার ইকুয়েশনের রাইট সাইড সমান হয়ে যাচ্ছে। কাজেই যোগ করলে কি হবে? রাইট সাইড গুলো বাদ চলে গেল, লেফট সাইড গুলোকে যদি যোগ করো, করে E10 আর E0 রেশিও নাও, তাহলে এইরকম একটা এক্সপ্রেশন পাবে। এখানে এইটাই হচ্ছে তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এই আর এর পাশাপাশি আরেকটা সিম্বল দেখতে পাচ্ছ, আর পারপেন্ডিকুলার। এই সিম্বলটা সাবস্ক্রিপ্টটা ইউজ করার অর্থ হচ্ছে যে এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যখন ইনসিডেন্ট ওয়েভটা এস পোলারাইজড। ইনসিডেন্ট ওয়েভ যদি এস পোলারাইজড হয়, পারপেন্ডিকুলার পোলারাইজেশন হয়, সেক্ষেত্রে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করব।
একই যুক্তিতে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে এইরকম টি পারপেন্ডিকুলার এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়েছে। যখন আমরা টি পারপেন্ডিকুলার এইটাকে বের করব তখন কি করতে হবে, E20 আর E0 কে রিলেট করতে হবে, E20 আর E0 কে রিলেট করতে হবে। তাহলে কি রকম ধরনের অপারেশন দরকার, এখানে খুব সিম্পল একটা অ্যালজেব্রিক অপারেশন দরকার, যে 1 নাম্বার ইকুয়েশনটা বলছি আর 2 নাম্বার ইকুয়েশন বলছি, এখান থেকে E10 টার্মগুলোকে তাড়াতে হবে। দেখো 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা এই যে cos থিটা ইনটু রুট ওভার অফ এপসিলন 1 বাই মিউ 1 দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেখান থেকে যদি 2 নাম্বার ইকুয়েশনটা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে এই যে টার্মটা থাকবে আর এর সাথে মাল্টিপ্লাই করার পর যে টার্মটা হবে সেগুলো বাদ চলে যাবে। E0 আর E20 এই দুটো টার্ম পড়ে থাকবে, তাদের রেশিও নিয়ে নাও, রেশিও নিয়ে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে এরকম ভাবে বের করে ফেলো। এই হচ্ছে এক্সপ্রেশন ফর দি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। হয়েছে? এটা তাহলে কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড বলো? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড, কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে? একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থেকে কোন একটা ইএম ওয়েভ যদি সেকেন্ড ডাইইলেকট্রিক মিডিয়ামে ইনসিডেন্ট হয় তাহলে কতটা পার্ট রিফ্লেক্টেড হবে, কতটা পার্ট ট্রান্সমিটেড হবে, এইগুলো কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড বলো? কেউ দেখো, দেখে বলো কি 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 বুঝতে পারছো এখান থেকে এক্সপ্রেশন দুটো থেকে? এপসাইলন মিউ মানে কি প্রপার্টি অফ দি মিডিয়াম, মিডিয়ামগুলোর উপরে ডিপেন্ড করবে, মিডিয়ামগুলোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এপসিলন 1 এপসিলন 2 মিউ 1 মিউ 2 এইগুলোর উপর ডিপেন্ড করবে। এর পাশাপাশি আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ ওইটা থিটা টু তার বলার দরকার নেই, তার কারণ ওয়ান্স দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গিভেন, এপসিলন 1 এপসিলন 2 এইগুলো গিভেন, মিউ থিটা টু ইজ ফিক্সড, রাইট? হ্যাঁ স্যার। This is determined by what is known as Snell's law. এবার এখানে আরেকটু জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করা হয়েছে। দেখো কি রকম, ধরো যে মিডিয়ামগুলো জাস্ট ডাইইলেকট্রিক মিডিয়াম উইথ নো অ্যাডিশনাল ম্যাগনেটিক প্রপার্টি, হ্যাঁ এইগুলোর কোনো রকম ম্যাগনেটিক প্রপার্টি নেই, ঠিক আছে, কোনো রকম ম্যাগনেটিক প্রপার্টি, অ্যাডিশনাল ম্যাগনেটিক প্রপার্টি নেই। কাজে মিউ 1 আর মিউ 2 এই দুটোকেই আমরা মিউ 0 এর সাথে সমান ধরে নিলাম, মিউ 1 আর মিউ 2 দুটোকেই এই মিউ 0 এর সাথে সমান ধরে নিলাম। তাহলে আর পারপেন্ডিকুলার এইটা কত লিখতে পারি, এপসিলন 1 ইনটু cos থিটা 1 মাইনাস এপসিলন 2 ইনটু cos থিটা 2, একটু বড় আর কি এক্সপ্রেশন গুলো, এপসিলন 1 cos থিটা 1, আচ্ছা থিটা 1 বলছি না, থিটা শুধু আর কি, থিটা মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, প্লাস রুট ওভার অফ এপসিলন 2 ইনটু cos থিটা 2। হয়েছে? এখন আমি তো বোথ সাইডে কি করতে পারতাম, রুট ওভার অফ এপসিলন 0 দিয়ে, বোথ সাইড মানে নিউমারেটর ডিনোমিনেটরে আমি রুট ওভার অফ এপসিলন 0 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, ভাগ করে দিতে পারতাম। যদি করি তাহলে সেটা কি হতো, n1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি ফার্স্ট মিডিয়াম, সেটাকে কত লেখা যেত, এপসিলন 1 বাই এপসিলন 0, n2 টাকে আমরা কত লিখতে পারতাম, রুট ওভার অফ এপসিলন 2 বাই এপসিলন 0, সরি মনে করছে এটা দেখানো হয়েছিল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n সমান কত হয়, c বাই v, রাইট? c বাই v মানে কি, d মানে কি, এটা হচ্ছে তোমার 1 বাই রুট ওভার অফ এপসিলন 1 মিউ 1, আর c মানে হচ্ছে রুট ওভার অফ 1 বাই এপসিলন 0 মিউ 0। তো মিউ 0 আর মিউ 1 সমান, তাহলে এপসিলন 1 বাই এপসিলন 0 এইটাকে আমরা বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম বলতে পারি, যদি এর কোনো ম্যাগনেটিক প্রপার্টি আলাদা করে না থাকে। n2 এটাকে এরকম ভাবে লেখা যায়, তাহলে এই আর পারপেন্ডিকুলারে যে এক্সপ্রেশনটা পেয়েছি সেই এক্সপ্রেশনের নিউমারেটর এবং ডিনোমিনেটরে রুট ওভার অফ এপসিলন 0 দিয়ে ভাগ করে দিলে সেই ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখে ফেলা যেত, n1 cos থিটা মাইনাস n2 cos থিটা 2 ডিভাইডেড বাই n1 cos থিটা প্লাস n2 cos থিটা 2। একই রকম ভাবে যদি আমরা এই ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে বের করতাম বা রিরাইট করতাম, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে কিভাবে লিখতাম, 2 ইনটু রুট ওভার অফ এপসিলন 1 ইনটু cos থিটা, যদি কোনো ম্যাগনেটিক প্রপার্টি অ্যাডিশনালি না থাকে,
এপসিলন 1 cos থিটা 1 কেন আসছে, বারবার চলে আসছে এপসিলন 1 এর সাথে ফ্লোতে, প্লাস রুট ওভার অফ এপসিলন 2 ইনটু cos থিটা 2। হ্যাঁ, একই রকম অপারেশন করো, নিউমারেটর এবং ডিনোমিনেটরকে রুট ওভার অফ এপসিলন 0 দিয়ে ডিভাইড করে দাও, দিলে কি হয়, এটা 2 ইনটু n1 cos থিটা বাই n1 cos থিটা প্লাস ইনটু cos থিটা 2 হয়েছে। এই হচ্ছে এক্সপ্রেশন। হ্যাঁ, এইগুলোই হচ্ছে এক্সপ্রেশন ফর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। জাস্ট একটু রিরাইট করা আর কি। বলতে পারবে হোয়াট হ্যাপেন্স ফর নরমাল ইনসিডেন্স? নরমাল ইনসিডেন্স যদি হয় কি হবে? নরমাল ইনসিডেন্স কিভাবে ডিফাইন করব? হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর নরমাল ইনসিডেন্স? 90 ডিগ্রি। কে বললে? কে? কমাল। আর কেউ? 0 ডিগ্রি। নরমাল ইনসিডেন্স মানে তো জিরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ভুল হয়, এইটাই ভুল হয়। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে থিটা 2 কত হবে? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলো, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? কি বলো, কেউ বলো। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এই কেসে টি পারপেন্ডিকুলার কত দাঁড়ায়? এই আবার আর পারপেন্ডিকুলার টি পারপেন্ডিকুলার কত দাঁড়ায় দেখো। আর পারপেন্ডিকুলার ফর থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি কত পাচ্ছ? এই যে এক্সপ্রেশনটা রয়েছে, কত হবে ভ্যালুটা? n1 মাইনাস n2 বাই n1 প্লাস n2 হয়েছে। টি পারপেন্ডিকুলার এইটা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে কত হবে? থিটা ইকুয়ালস টু 0 বসিয়ে দাও এই এক্সপ্রেশনে। cos থিটা কত? 1, cos থিটা 2 1, তাহলে এটা হবে 2n1 বাই n1 প্লাস n2 হলো। নরমাল ইনসিডেন্সের ক্ষেত্রে সিচুয়েশনটা কেমন সেটাকে আমরা বলতে পারলাম। এবার গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা গ্রেজিং ইনসিডেন্স বলতে কি বোঝায়? গ্রেজিং ইনসিডেন্স বলো কেউ। গ্রেজিং ইনসিডেন্স বলতে কি বোঝো? গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা গ্রেজিং ইনসিডেন্স বলতে কি বোঝায়? এটা ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। সেক্ষেত্রে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য গ্রেজিং ইনসিডেন্সের কথা যদি কনসিডার করো তাহলে থিটাটা 90 ডিগ্রি, রাইট? থিটাটা 90 ডিগ্রি, তাহলে থিটা 2 কত হবে? থিটাটা যদি 90 ডিগ্রি হয় থিটা 2টা কত হবে দেখার দরকার নেই। থিটাটা যদি 90 ডিগ্রি হয় থিটা 2টা কত হওয়া উচিত? sin inverse of 1/1. হ্যাঁ, সাইন কি সাইন আই, সে সাইন থিটা বাই সাইন থিটা 2 সমান কত? 1 বাই সরি এটা হ্যাঁ সাইন আই বাই সাইন আর সমান মিউ মানে n সে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। হ্যাঁ, এরকম ভাবে লিখতে পারি। তো থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? তোমার সাইন ইনভার্স 1 বাই n হবে না? সেটা তোমার একটা কেস আর কি, পার্টিকুলার ভ্যালু। এখানে অবশ্য সেই রকম ভাবে বের করতে পারবো না। না, পারা যাবে দেখো না কি হয়। যাই হোক না কেন, আর পারপেন্ডিকুলারটা কত হবে দেখে বলো। থিটাটা যদি 90 ডিগ্রি হয়
থিটা যদি 90 ডিগ্রি হয় আর পারপেন্ডিকুলার কত? এই যে cos থিটা পার্টটা কি 0 হয়ে গেল, cos থিটা পার্টটা 0 হয়ে গেল নিউমারেটর ডিনোমিনেটরে। তাহলে নিউমারেটরে কি পড়ে রইল মাইনাস ইনটু cos থিটা 2, ডিনোমিনেটরে কি পড়ে রইল প্লাস ইনটু cos থিটা 2। তাহলে ভ্যালুটা কত দেখতে পাচ্ছ? জাস্ট -1। গ্রেজিং ইনসিডেন্সের জন্য আর পারপেন্ডিকুলারটা -1 আর টি পারপেন্ডিকুলারটা কত হবে? টি পারপেন্ডিকুলারটা কত হবে? এই যে টি পারপেন্ডিকুলারের এক্সপ্রেশন বের করেছি, থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 0। এখান থেকে তাহলে আমরা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম যে গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য যদি লাইটটা এস পোলারাইজ লাইট হয়, এস পোলারাইজ লাইটের ক্ষেত্রে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা -1 আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা 0। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মাইনাস, এটার কি কোনো পার্টিকুলার সিগনিফিক্যান্স আছে? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মাইনাস এর কোনো পার্টিকুলার ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে বলে মনে করো? এটা কিন্তু ফেজ ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যদি মাইনাস হয়, নেগেটিভ হয়, হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে E10 আর E0 এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি মাইনাস ইনটু সামথিং, তার মানে E10 আর E0 এরা অপোজিট ফেজে রয়েছে। আমরা পরে জিনিসটাকে ডিটেইলে ডিসকাস করব। এখানে দেখতে পাচ্ছ আর পারপেন্ডিকুলার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য নেগেটিভ হবে যদি n2 টা n1 এর থেকে বড় হয়। সেই আমরা স্টোকস থিওরেম পড়েছিলাম, রিফ্লেক্টেড লাইটটা ফেজটা তোমার কি পাই ফেজ ডিফারেন্স থাকবে। সেই ইন্টারফারেন্স টপিক পড়ার সময় থিন ফিল্মে ইনসিডেন্সের যখন আমরা স্টাডি করেছি ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম, সেখানে একটা অ্যাডিশনাল ফেজ ডিফারেন্স কনসিডার করা হতো। সেই জিনিসটা কিন্তু আমরা এখন এই ইএম থিওরি দিয়ে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো, পরে আমরা সেটাতে যাবো আর কি। বাট ফর দি টাইম বিং এই পয়েন্টটা ক্লিয়ার যে একটা এস পোলারাইজ লাইট যদি দুটো ডাইইলেকট্রিক মিডিয়ামের ইন্টারফেসে ইনসিডেন্ট হয় তাহলে এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলো কেমন হবে? আগে যে এক্সপ্রেশনটা দেখালাম ওখানে বইতে ছিল, সেইটা তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। এইগুলোকে ফার্দার রিরাইট করা যায় বাই ইউজিং স্নেলস ল। এখানে স্নেলস লকে কাজে লাগানো হয়েছে, লাগিয়ে এটাকে ফার্দার রিরাইট করা হয়েছে। কিছুই নয়, সাইন থিটা বাই সাইন থিটা 2 সমান n2 বাই n1। কাজেই এই যেখানেই তোমার ওই n1 বাই n2 বা n2 বাই n1 এরকম পাবে, সেখানে সাইন থিটা বাই সাইন থিটা 2 দিয়ে বসিয়ে দাও, দিলে দেখতে পাবে আর পারপেন্ডিকুলারটাকে এরকম ছোট করে লিখে ফেলতে পারি, টি পারপেন্ডিকুলারটাকে এরকম ভাবে ছোট করে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। একটা আমি দেখাই, বাকিটা নিজেরা দেখে নিও। এই যে টি পারপেন্ডিকুলারের এক্সপ্রেশনটা রয়েছে, এইটাকে দেখো, নিউমারেটর ডিনোমিনেটরকে n1 দিয়ে ভাগ করে দাও। যদি n1 দিয়ে ভাগ করে দাও কি পাবে? 2 ইনটু cos theta by cos theta plus n2 by n1 into cos theta 2। ঠিক আছে, এবার এই যে n2 by n1 পেলে সেটাকে তুমি এটা দিয়ে রিপ্লেস করে দাও। n2 by n1 টাকে তুমি sin theta by sin theta 2 দিয়ে রিপ্লেস করে দাও। এই জায়গাটায় পরিবর্তে লেখো sin theta by sin theta 2 মাল্টিপ্লাই করো 2 cos theta sin theta 2 by cos theta, জাস্ট নিউমারেটর ডিনোমিনেটরে sin theta 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় sin theta 2 plus sin theta cos theta 2। সেটাকে ফার্দার দেখো, এই যে ডিনোমিনেটরটা রয়েছে সেই ডিনোমিনেটরটা কিভাবে লিখতে পারি? sin of theta plus theta 2, আর নিউমারেটরটা যেমন ছিল রইল 2 cos theta sin theta 2। একদম সিমিলার অপারেশন ওই আর পারপেন্ডিকুলারের যে এক্সপ্রেশনটা পেয়েছিলে যেখানে n1 into cos theta 2 ছিল, সেখানে তুমি এই n1 বা n2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে sin theta by sin theta 2 দিয়ে রিপ্লেস করে রিরাইট করো, দেখবে এরকম ভাবে লিখে ফেলতে পারছো। এই হ্যাঁ, তো প্রথম প্রবলেমটা আমাদের এখানেই শেষ হলো আর কি। বলো, ডাউট থাকলে বলো কেউ। কোথাও প্রবলেম হলে বলো।
ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ যাবো স্যার। পরের টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে আরেকটা যে পোলারাইজেশনের কথা আমরা পড়ছিলাম, প্যারালাল পোলারাইজেশন। অর্থাৎ ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যদি প্লেন অফ ইনসিডেন্সের উপরেই লাই করতো, ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যদি প্লেন অফ ইনসিডেন্সের উপরেই লাই করে, তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলো কেমন হবে দেখো। আগেরটা যদি বুঝে থাকো, এটাও খুব খুব সহজ একটা প্রবলেম। আগের মতোই এখানেও তোমার দেখতে পাচ্ছ এক্স জেড ইজ দি প্লেন অফ ইনসিডেন্স, প্লেন অফ ইনসিডেন্স প্লেন অফ ইনসিডেন্সটা হচ্ছে তোমার এক্স জেড প্লেন, প্লেন অফ ইনসিডেন্স এক্স জেড, আর ইন্টারফেস অফ দি ডাইরেক্ট্রিক মিডিয়া সেইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, এটা তোমার লোকেটেড এট জেড ইকুয়ালস টু 0, জেড ইকুয়ালস টু 0 তে লোকেটেড। হ্যাঁ, এবং এই যে জেড যে ডিরেকশনটা সেটাই বেসিক্যালি পয়েন্ট অফ ইনসিডেন্সে নরমালকে রিপ্রেজেন্ট করছে। এখানে তোমার ওই প্রথম মিডিয়ামটাকে এপসিলন 1 মিউ 1 এইরকম প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হচ্ছে, যেমনটা আমরা আগের প্রবলেমে করেছিলাম, এবং সেকেন্ড মিডিয়ামটাকে এপসিলন 2 মিউ 2 এই দুটো প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হচ্ছে। থিটা ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, থিটা 1 ইজ দি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, থিটা 1 আর থিটা একই ভ্যালু, আর থিটা 2টা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এখানে ইলেকট্রিক ফিল্ডটা প্যারালাল টু দি প্লেন অফ ইনসিডেন্স, তাহলে কে ভেক্টরের সাথে তুমি যেমন কে ভেক্টর নিয়েছো সেই কে ভেক্টরের সাথে একটা পারপেন্ডিকুলার ভেক্টরকে দেখাও, সেটাই তোমার ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে। লেফট হ্যান্ডেড ডিরেকশনে ই ভেক্টরটাকে দেখাও, দেখো কে ভেক্টরটা যদি তোমার এইরকম ডিরেকশনে থাকে তাহলে ই ভেক্টরটা এইরকম হবে। ছবি থেকে খুব পরিষ্কার, ই ভেক্টর লাইজ অন দি প্লেন অফ পেপার, ইট লাইজ অন দি xz plane, it lies on the plane of incidence as you have taken in the problem, E is parallel to the plane of incidence, p polarized light. So naturally magnetic fieldটা কি হবে, পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স হবে। এই যে প্লেন অফ পেপার রয়েছে সেই প্লেন অফ পেপারের সাথে পারপেন্ডিকুলার থাকবে, এবং KEH যদি লেফট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করতে হয় তাহলে H হ্যাজ টু বি পয়েন্টেড আউটওয়ার্ড, এটা আউটওয়ার্ড ডিরেকশনে থাকবে। এখানে ছবিতে এই ডট সিম্বল দিয়ে সেটাকে দেখানো হয়েছে, এইচটাকে ডট সিম্বল দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এবার রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে দেখো কনফিগারেশন গুলোকে বোঝানো হয়েছে। Q1 ভেক্টরটা এই ডিরেকশনে, এটা হচ্ছে Q1 ভেক্টর, এটা Q1 ভেক্টর, তাহলে E1 ভেক্টরটা কোন দিকে থাকবে, এই ডিরেকশনে। লেফট হ্যান্ডেড সিস্টেম কনসিডার করো, Q1 এই দিকে, E1 এই দিকে। আর H ভেক্টরটা কি হবে, H ভেক্টরটা তোমার আগের মতোই পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স এবং পয়েন্টিং আউটওয়ার্ড। আর ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে দেখানো হয়েছে, এটা যদি K2 হয় তাহলে E2 ভেক্টরটা এই যে এই ডিরেকশনে লেফট হ্যান্ডেড সিস্টেম, করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর H2 সেটাও তাহলে আগের গুলোর মতোই পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স এবং পয়েন্টিং আউটওয়ার্ড। এই হচ্ছে রিলেটিভ কনফিগারেশন, রিলেটিভ ওরিয়েন্টেশন অফ K ভেক্টর, E ভেক্টর এন্ড H ভেক্টর অফ দি ইনসিডেন্ট, রিফ্লেক্টেড এন্ড ট্রান্সমিটেড বিমস। হয়েছে, বোঝা গেছে এই পার্টটা পুরো? আগে যেমন আমরা, হ্যাঁ বলো, শুনছি। বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আগের প্রবলেমটাতে যেমন ই ভেক্টরকে প্লেন ওয়েভ সলিউশন ধরেছিলাম, এখানেও আমরা ই ভেক্টরটাকে প্লেন ওয়েভ সলিউশন ধরে নিলে এইচ ভেক্টর গুলোকে বের করে ফেলতে পারি। এরপর আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম। আগে আমরা শুধুমাত্র ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলো নিয়ে ডিল করছিলাম, সেটাই অ্যাপ্লাই করা সহজ। এই জন্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলোর বাউন্ডারি কন্ডিশন গুলো নিয়ে আমরা ডিল করেছি। এখানেও তাই, ই ভেক্টর আর এইচ ভেক্টরের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের জন্য যে অ্যাপ্লিকেবল বাউন্ডারি কন্ডিশন সেইগুলোকে কাজে লাগাও। বলো তো এইচ ফিল্ডের জন্য যদি বাউন্ডারি কন্ডিশন লাগাই কি পাবো? ইনসিডেন্ট বাউন্ডারি কন্ডিশন লাগাচ্ছি মানে কি, আমি এক্স ওয়াই প্লেনের উপরে যে কম্পোনেন্ট গুলো, হ্যাঁ আবার বলছি, প্লেন অফ ইনসিডেন্স, সরি প্লেন অফ ইন্টারফেস, প্লেন অফ ইন্টারফেস, হ্যাঁ ইন্টারফেস যেটা বাউন্ডারিটাই তো ইন্টারফেস, বাউন্ডারিটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। সেই এক্স ওয়াই প্লেনের উপরে যে কম্পোনেন্ট গুলো আছে সেইগুলো ইউনিফর্ম হবে। তো এইচ ফিল্ডের কম্পোনেন্টটা কত এক্স ওয়াই প্লেনে?
ইনসিডেন্ট ম্যাগনেটিক ফিল্ডের জন্য যদি অ্যাপ্লাই করি কি পাবো? বলো, এইচ ভেক্টরটার xy প্লেনে কম্পোনেন্ট কত? এটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে আগের প্রবলেমটা বুঝেছো। এটা যদি না বলতে পারো, বলো বা নাই বলো, নিজে যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝবে আগের প্রবলেমটা কিছু বোঝোনি। এইচ ভেক্টরটার xy প্লেনে কম্পোনেন্ট কত? স্যার অ্যামপ্লিটিউড গুলো এইচ ভেক্টরটা তো xy প্লেনেই রয়েছে, এগ্রিড? এইচ, h1, h2 এরা সবাই xy প্লেনে রয়েছে, এগ্রিড? আগের প্রবলেমটাতে কি ছিল? আগের প্রবলেমটা e1 এবং e2 সবাই xy প্লেনে ছিল। এখানেও তাই, h ভেক্টর, h1 ভেক্টর আর h2 ভেক্টর তারা সবাই একই প্লেনে রয়েছে। তাদের জন্য যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, we will get h0 plus h10 সমান h20। am I correct? হ্যাঁ স্যার। সবাই কনভিন্সড? হ্যাঁ স্যার। এবার ইলেকট্রিক ফিল্ডগুলোর জন্য অ্যাপ্লাই করো। ইলেকট্রিক ফিল্ডগুলো দেখতে পাচ্ছ, এই ইলেকট্রিক ফিল্ডটা কি xz প্লেনে রয়েছে, ইন্টারফেসটা হচ্ছে xy প্লেন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝবো? ইলেকট্রিক ফিল্ডগুলোর x কম্পোনেন্ট গুলো কত? ইলেকট্রিক ফিল্ডগুলোর x কম্পোনেন্ট গুলো কত? বলো, ইনসিডেন্ট যে ইলেকট্রিক ফিল্ড তার x কম্পোনেন্টটা কত? ইনসিডেন্ট যে ইলেকট্রিক E0 cos ফিল্ড থিটা। E0 cos থিটা, ঠিক বললে কি? দেখো, এই যে এই দিক বরাবর বেসিক্যালি তোমার কে ভেক্টরটা, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডের কে ভেক্টর এই দিকে। যা, এটা হ্যাং করে গেল। এই হোয়াইট বোর্ডটা মাঝে মধ্যেই ঝামেলা করছে, বুঝলে? এটা পুরো আমাকে আবার রিস্টার্ট করতে হবে, পুরো মেশিনটাকে রিস্টার্ট করতে হবে। তোমরা লাইনে থাকো, হ্যাঁ, আমি রিজয়েন করছি, কোনো ওয়ে আউট নেই এটার। আমি একবার এটাকে রিইনস্টল করে ইনস্টল করলাম হোয়াইট বোর্ডটা, তাও কিছু কাজ হলো না, মাঝে মধ্যেই ঝামেলা করছে। থাকো, লাইনে থাকো, আমি করছি, রিস্টার্ট করছি। পাচ্ছ? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, দেখো, এখানে যেটা দেখাচ্ছিলাম, এই প্রবলেমটা ঠিক কি প্রবলেম সেটা না আমি বুঝে উঠতে পারছি না। মাঝে মধ্যেই গতকাল সেমিস্টার 4 এর ক্লাসটা নিলাম, কিছু অসুবিধা হয়নি। তার আগের দিনে সেমিস্টার 2 এর ক্লাসটা নিতে গিয়েও একই রকম সমস্যা হলো। এই যে কে ভেক্টরটাকে দেখিয়েছি, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার জেড আর এইটা হচ্ছে এক্স। তো ইনসিডেন্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে? ইনসিডেন্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা এই যে এই ডিরেকশনে, হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার থিটা বলতে কোনটা বোঝানো হয়েছে? এইটা যদি থিটা হয় তার মানে কি এইটাও থিটা, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এইটা আর এইটা সামটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সামটা 90 ডিগ্রি, তাহলে এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। অর্থাৎ ইনসিডেন্ট যে ইলেকট্রিক ফিল্ড তার এক্স কম্পোনেন্টটা ঠিকই বলেছো, এটা হবে ই ইন্টু কস থিটা। এবার ইউ1 এর জন্য কি হবে বলো তো? ইউ1 এর জন্য বলতে পারবে দেখে? E10 cos theta. E10 cos থিটা, কিন্তু সেটা কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর না? Negative. হ্যাঁ স্যার। কনভিন্সড? আর 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 ওইটার মধ্যে আর যাচ্ছি না, ছবি এঁকে আর বোঝানোর দরকার নেই, নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি E2 এর এক্স কম্পোনেন্টটাকে বের করি, E10 বা E1 যাই বলো না কেন একই ব্যাপার, তার কারণ ফেজ পার্টগুলো তো ক্যান্সেল আউট হয়ে যাবে, সেম হয়ে যাবে। E2 এর এক্স কম্পোনেন্টটা কি হবে? E20 cos থিটা 2, তাই তো নাকি? হ্যাঁ একে স্যার। দেখাবো? একে কি দেখানোর দরকার আছে? দেখো না স্যার, ঠিক আছে। E2 ভেক্টরটা তোমার এক্স অ্যাক্সিসের সাথে থিটা 2 অ্যাঙ্গেল করবে। E2 ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা 2 অ্যাঙ্গেল করবে, এবং এর কম্পোনেন্টটা যদি নাও তাহলে পজিটিভ এক্স ডিরেকশনে পাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলোর জন্য যদি আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, দেখো E0 cos থিটা E মাইনাস E10 cos থিটা, এটা হচ্ছে ফার্স্ট মিডিয়ামে, আর এইটা হচ্ছে তোমার সেকেন্ড মিডিয়ামে E20 cos থিটা 2। তাহলে এই হচ্ছে আগের মতোই দুটো ইকুয়েশন। এইটা একটা ইকুয়েশন ইলেকট্রিক ফিল্ডের জন্য বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়ে পেয়েছি। আর এইচ এর জন্য যদি কাজে লাগাতাম, যেটা এক্সপ্লেন করলাম, H0 প্লাস H10 সমান H20। এখানে একদম সিমিলার অপারেশন, বাকি অ্যালজেব্রাটা একদম একই রকম। হ্যাঁ, আমরা আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার, আর আর এবং টি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করব। আর সমান কি বললাম? E10 বাই E0। এক্ষেত্রে আমরা প্যারালাল এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করব, তার কারণ ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটা ইনসিডেন্ট যে ইএম ওয়েভ তার পোলারাইজেশনটা প্যারালাল পোলারাইজেশন ধরা হয়েছে। আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি প্যারালাল, এইটা সমান E20 বাই E0। অথবা অন্যরকম ভাবে আমি করতে পারতাম H10 বাই H0 এবং H20 বাই H0, এরকম ভাবে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলোকে ডিফাইন করতে পারতাম। তো এখানে একটা বাউন্ডারি কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড গুলোকে রিলেট করছে, আর আরেকটা বাউন্ডারি কন্ডিশন ম্যাগনেটিক ফিল্ড গুলোকে রিলেট করছে। তাহলে কোনোভাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড গুলোকে ইলেকট্রিক ফিল্ডের টার্মে রিপ্রেজেন্ট করতে হবে, যেমনটা আমরা আগের প্রবলেমে করে এলাম। H সমান কি দেখেছিলাম? H সমান এপসিলন বাই মিউ ইন্টু ই, H সমান রুট ওভার অফ এপসিলন বাই মিউ ইন্টু ই। তাহলে H0 সমান রুট ওভার অফ এপসিলন 1 বাই মিউ 1 ইন্টু E0। তারপর H10 সমান রুট ওভার অফ এপসিলন 1 মিউ 1 ইন্টু E10, আর H20 সমান রুট ওভার অফ এপসিলন 2 বাই মিউ 2 ইন্টু E20। এরকম ভাবে রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দিয়ে এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে এরকম ভাবে রিরাইট করি, E0 প্লাস E10 ইন্টু রুট ওভার অফ এপসিলন 1 বাই মিউ 1 সমান E20 দিস। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। এইটা ধরো একটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশন বলতে ওইখানে যেটা ছিল, কি ছিল যেন? E0 cos থিটা মাইনাস E10 cos থিটা সমান E20 cos থিটা 2। হ্যাঁ, এটা ধরো তোমার এটা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরো। এবার অ্যালজেব্রিক মেথড ফলো করে এই দুটো ইকুয়েশনকে সলভ করে ফেলো। একবার E0 আর E10 কে রিলেট করো, আর আরেকবার E0 আর E20 কে রিলেট করো। যদি E0 আর E10 কে রিলেট করতে চাও, বুঝতে পারছো যে 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা এইটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, রুট ওভার অফ এপসিলন 2 বাই মিউ 2 করার পর সেইটা থেকে আমরা বাদ দেব 2 নাম্বার ইকুয়েশনটা আফটার মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই cos থিটা 2। হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনটাকে cos থিটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 1 নাম্বার ইকুয়েশনটাকে রুট ওভার অফ এপসিলন 2 মিউ 2 দিয়ে মাল্টিপ্লাই করো। করার পর দুটো যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো E20 টার্মগুলো উড়ে যাবে। আমরা তাহলে E10 আর E0 কে রিলেট করতে পারবো। রিলেট করলে এইরকম একটা এক্সপ্রেশন হবে। সিমিলার মেথড ফলো করো so as to obtain the ratio E20 and E0। সেটা করতে গেলে কি করতে হবে? 1 নাম্বার E10 গুলোকে তাড়াতে হবে, বুঝতে পারছো। 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করব বাই রুট ওভার অফ এপসিলন 1 মিউ 1
তার সাথে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা যোগ করব আফটার মাল্টিপ্লাইং ইট বাই cos থিটা। হ্যাঁ, এই অপারেশনটা যদি করা হয় তাহলে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করে ফেলতে পারবো। এরকম ভাবে তাহলে এস পোলারাইজড পি পোলারাইজড লাইটের জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টকে বের করা যায়। এবার সেই আগের মতো একই কথা, যে ধরো এই ডাইইলেকট্রিক মিডিয়ামগুলোর কোনো রকম ম্যাগনেটিক প্রপার্টি নেই, অ্যাডিশনাল ম্যাগনেটিক প্রপার্টি যদি না থাকে তাহলে μ1 μ2 এইগুলো সমান, অর্থাৎ এই নিউমারেটর ডিনোমিনেটর থেকে μ1 μ2 গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি, μ1 μ2 গুলোকে বাদ দিয়ে দিতে পারি। এবার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টার্মে বলা হয়, ফার্স্ট মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে লেখা যায় √ε1 বাই μ0, এই ε0, আর ইনপুটটাকে লেখা যায় √ε2 বাই ε0। এবার তাহলে আর প্যারালালটাকে রিরাইট করো। হ্যাঁ, মানে এই μ1 μ2 গুলোকে বাদ দিয়ে দেওয়ার পর নিউমারেটর ডিনোমিনেটরকে √ε0 দিয়ে ডিভাইড করা হলো, দিয়ে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টার্মে বসানো হলো। দেখতে পাচ্ছি এইটাকে কি আমরা n2 দিয়ে রিপ্লেস করতে পারি, এই জিনিসটাকে n2 দিয়ে রিপ্লেস করতে পারবো। সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে n1 আর এইটার ক্ষেত্রে n1 হবে, অর্থাৎ n2 cos θ মাইনাস n1 cos θ2 বাই n2 cos θ প্লাস n1 cos θ2। একদম একই রকম ভাবে টি প্যারালালটাকে ক্যালকুলেট করো, নিউমারেটর ডিনোমিনেটরকে ε0 দিয়ে √ε0 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে তোমার n1 অ্যাপিয়ার করবে, এইখানে n2 অ্যাপিয়ার করবে, এখানে n1 অ্যাপিয়ার করবে, অর্থাৎ এক্সপ্রেশন গুলো এইরকম হবে। এই প্যারালাল পোলারাইজেশনের জন্য এরকম ভাবে তাহলে আমরা এক্সপ্রেশন গুলোকে ডিরাইভ করে ফেলতে পারি। হ্যাঁ, আগের মতোই এই দুটো কেসকে স্টাডি করো। ধরো নর্মাল ইনসিডেন্স, নর্মাল ইনসিডেন্স যদি হয়, নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে বোথ থিটা এবং θ2 আর 0 ডিগ্রি, তাহলে আর প্যারালাল θ = 0 ডিগ্রি, এর জন্য কত হবে এক্সপ্রেশনটা? θ = 0 ডিগ্রি বসিয়ে দাও, ভ্যালুটা হবে n2 - n1 বাই n2 প্লাস n1। আর t প্যারালাল এটাকে ক্যালকুলেট করো, θ = 0 ডিগ্রির জন্য কত পাবে? 2n1 বাই n2 প্লাস n1। এটাই হচ্ছে তোমার কেস ফর নর্মাল ইনসিডেন্স। গ্রেজিং অ্যাঙ্গেলের ইনসিডেন্সের জন্য ক্যালকুলেট করো, গ্রেজিং ইনসিডেন্স যদি গ্রেজিং অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে থিটা ভ্যালুটা কত হবে? সেক্ষেত্রে থিটা ভ্যালুটা 90 ডিগ্রি। আর প্যারালাল θ = 90 ডিগ্রি, তার জন্য কত লিখবো? এই যে cos θ পার্টগুলো বাদ চলে যাবে। হ্যাঁ, এইগুলো বাদ চলে গেল, এখানে কি হবে? cos θ2 মাইনাস n1 cos θ2 বাই n1 cos θ2, মানে ভ্যালুটা কত? -1। আর যদি আমরা t প্যারালাল এইটা ক্যালকুলেট করি ফর θ = 90 ডিগ্রি, কি পাবো? θ = 90 ডিগ্রিতে কি পাওয়া উচিত? এখানে থিটাটা তো 90 ডিগ্রি বসাচ্ছ, কাজে জিনিসটা ছিল, এটাই তো এক্সপেক্টেড না? গ্রেজিং অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয় তাহলে তো এফেক্টিভলি কোনো রকম ট্রান্সমিশন হবে না, এইটাই। হ্যাঁ, বোঝা গেল পুরোটা? নর্মাল ইনসিডেন্সের জন্য কি হবে, গ্রেজিং অ্যাঙ্গেল ইনসিডেন্সের জন্য কি হবে, পেরেছো বুঝতে সবাই? হ্যাঁ স্যার। এটাই তাহলে জেনারেল এক্সপ্রেশন। হ্যাঁ, এবার ওই আগের প্রবলেমটাতে যেটা করছিলাম, এটা মানে না করলেও চলতো, তবে পরে আমি যে অ্যাপ্লিকেশনটাতে যাব সেই অ্যাপ্লিকেশনটা বোঝাতে গেলে এইটা কাজে লাগবে আর কি। স্নেলস লটাকে অ্যাপ্লাই করো, স্নেলস লকে অ্যাপ্লাই করে এই n1 n2 এইগুলোকে রিপ্লেস করে দাও। হ্যাঁ, স্নেলস লটা কাজে লাগিয়ে এই n1 n2 এইগুলোকে রিপ্লেস করে দাও। sin θ বাই sin θ2 সমান n2 বাই n1, এই একই এই এক্সপ্রেশনগুলো নিউমারেটর ডিনোমিনেটরকে n2 দিয়ে বা n1 দিয়ে ডিভাইড করে দাও, দেওয়ার পরে এই রিপ্লেসমেন্টটা করো, তাহলে দেখো একটু ছোট করে নেওয়া যেতে পারে এক্সপ্রেশনগুলোকে ইনটু দিস ফর্ম। আর প্যারালাল যেটা, সেটা খুব ছোট হচ্ছে না, এই যে এরকম একটা এক্সপ্রেশন হবে আর কি, আর প্যারালাল সমান দিস, আর টি প্যারালাল যদি ক্যালকুলেট করো তাহলে এইরকম। এটাই, এগুলো খুব এলিমেন্টারি অ্যালজেব্রা, এগুলো নিজেদের হাতেই করে দেখে নিতে হবে।
আছে? তাহলে জিনিসটাকে যদি একটু সামারাইজ করতে হয়, আমরা যেটা পেলাম এট দি এন্ড, এটা হচ্ছে না, না? আচ্ছা, এখান থেকে দেখো দেখতে পাচ্ছ যে তোমার এই এই এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার পোলারাইজেশনের ক্ষেত্রে যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সেইটা এইরকম, প্যারালাল পোলারাইজেশনের ক্ষেত্রে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা এইরকম, আর তোমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা পারপেন্ডিকুলার পোলারাইজেশনের ক্ষেত্রে এইরকম, আর প্যারালাল পোলারাইজেশনের ক্ষেত্রে এইরকম। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে দুটো নির্দিষ্ট ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য একটা লাইট যখন ইনসিডেন্ট হয় এট দি ইন্টারফেস, সেই ইনসিডেন্ট লাইটটা কতটা পার্ট রিফ্লেক্টেড হবে, কতটা পার্ট ট্রান্সমিটেড হবে, সেইটা শুধুমাত্র অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সই নয়, তার পাশাপাশি ইনসিডেন্ট লাইটের পোলারাইজেশনটা কেমন সেইটা দ্বারা ডিটারমাইন। এটাই হচ্ছে প্রবলেম, এই কনক্লুশনটা আর কি, প্রবলেম নয়, কনক্লুশন এটা। ওকে, চলো এটা আমার দেখাতে লাগবে পরে, যেটাতে একটা অ্যাপ্লিকেশন ডিসকাস করা যাক। তোমরা তো পোলারাইজেশন পড়ার সময় বুস্টার্স লটা পড়েই এলে, পোলারাইজেশন পড়ার সময় পড়ে এলে। এক মিনিট, আমার একটা এক্সপ্রেশন দরকার এখানে, এইটা দরকার। বুস্টার্স লটা তো পড়ে এসেছো, বুস্টার্স লতে কি দেখেছো বলো কেউ একজন? বুস্টার্স লতে কি দেখেছো? হোয়াট ইজ বুস্টার্স ল? যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়, একটা আনপোলারাইজ লাইট যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়, তাহলে সেই লাইট, যে রিফ্লেক্টেড লাইটটা, সেই রিফ্লেক্টেড লাইটটা বিকামস পারফেক্টলি পোলারাইজড, তাই তো? রিফ্লেক্টেড লাইটটা বিকামস পারফেক্টলি পোলারাইজড, ঠিক আছে? এখানে দেখো আমরা এই যে এটা শিখলাম, যে রেজাল্টগুলো পেলাম, সেই রেজাল্টগুলো দিয়ে খুব সুন্দরভাবে বুস্টার্স লটাকে এস্টাবলিশ করে ফেলতে পারি। ধরো এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে যাতে করে এই থিটা প্লাস থিটা 2 এইটা 90 ডিগ্রি, থিটা প্লাস থিটা 2 90 ডিগ্রি। হ্যাঁ, তোমরা দেখে এলে যে যদি প্যারালাল পোলারাইজেশন হয় তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা এরকম হবে, আর যদি পারপেন্ডিকুলার পোলারাইজেশন হয়, আচ্ছা এইটা বোধহয় ওই সাইন থিটা দিয়ে এক্সপ্রেস, এটা লিখলে ভালো হতো, আমার এত কষ্ট করে নিয়ে আসা বেকার হলো। এটা কি ছিল? সাইন থিটা দিয়ে যে এক্সপ্রেশনটা ছিল, বলো না। এই যে এইরকম একটা এক্সপ্রেশন ছিল, দেখো পারপেন্ডিকুলার পোলারাইজেশনের জন্য যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা পেয়েছিলাম সেটা এইরকম, মাইনাস সাইন থিটা মাইনাস থিটা 2 বাই সাইন থিটা প্লাস থিটা 2, এইরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম। ওকে, এখন ধরো এমন একটা আনপোলারাইজড লাইটের কথা কনসিডার করো। সেই আনপোলারাইজড লাইটটাকে আমরা এইরকম দুটো পারপেন্ডিকুলার পোলারাইজেশনে কম্বিনেশন হিসেবে ভাবতে পারি। একটা আনপোলারাইজড লাইটকে এইরকম দুটো পারপেন্ডিকুলার পোলারাইজেশনের কম্বিনেশন হিসেবে ভাবতে পারি। একটা হচ্ছে তোমার এস পোলারাইজড, আর একটা হচ্ছে পি পোলারাইজড। এবার এই ইনসিডেন্ট লাইটটা এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো, ধরো সাম থিটা ইকুয়ালস টু থিটা পি, থিটা ইকুয়ালস টু theta p such that theta p plus theta 2 সমান 90 ডিগ্রি, theta p plus theta 2 সমান 90 ডিগ্রি। তাহলে what is tan theta p plus tan theta 2 কত হবে? tan 90 কত হয়? ইনফিনিটি, তাই তো নাকি? tan 90 ইনফিনিটি। তাহলে আর প্যারালাল কত পাচ্ছ? এই এক্সপ্রেশনটা দেখে বলো, আর প্যারালাল কত পাচ্ছ? This is 0, শোনা যাচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার।
আমরা এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্সের কথা কনসিডার করছি সাচ দ্যাট থিটা প্লাস থিটা পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটা থিটা পি সাম করলে 90 ডিগ্রি হয়। তাহলে দ্যাট উইল মেক আর প্যারালাল 0, বাট হোয়াট হ্যাপেন্স টু আর পারপেন্ডিকুলার? ইজ ইট 0? আর পারপেন্ডিকুলার এই ভ্যালুটা কত? এটা কি 0 পাচ্ছ? বলো, একটু রেসপন্ড করো। আর পারপেন্ডিকুলার ইজ নট 0। এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্সের কথা কনসিডার করছি যাতে করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এই দুটো সামটা 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই কেসে তাহলে আর প্যারালালটা 0 হয়ে যাবে, আর পারপেন্ডিকুলারটা 0 হয়ে যাবে। সো হোয়াট ডাজ ইট সিগনিফাই? একটা আনপোলারাইজড লাইটকে যদি আমরা এরকম থিটা পি অ্যাঙ্গেলে ফেলি, সেখানে কি আমরা এরকম দুটো কম্পোনেন্ট, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট রয়েছে ভাবতে পারি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্টেড লাইটের মধ্যে কোনো রকম প্যারালাল পোলারাইজেশন থাকবে না। এই পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাইটটাকে ফেলা হয় তাহলে রিফ্লেক্টেড লাইটের মধ্যে কোনো রকম প্যারালাল পোলারাইজেশন থাকবে না, শুধুমাত্র পারপেন্ডিকুলার পোলারাইজেশনটাই থাকবে। অর্থাৎ রিফ্লেক্টেড লাইটটা উইল বি পারফেক্টলি পোলারাইজড। এমন একটা অ্যাঙ্গেলে ফেলতে হবে যাতে করে রিফ্লেক্টেড লাইটটা পারফেক্টলি পোলারাইজড হচ্ছে এবং সেই পোলারাইজেশনটা উইল বি পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। তাহলে হাউ উইল থিটা পি বি ডিটারমাইন্ড? আমরা স্নেলস লটা কাজে লাগিয়ে কিন্তু সেইটাকে বের করে ফেলতে পারি। থিটা পিটা তাহলে কত হবে? দেখো, স্নেলস ল কাজে লাগাও। n2/n1 সমান কি sin থিটা বাই sin থিটা 2। থিটা প্লাস থিটা পি প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। তাহলে থিটা 2 সমান কত? π/2 মাইনাস থিটা পি, মানে cos থিটা পি। অর্থাৎ এই রেশিওটা tan থিটা পি। যদি tan থিটা পিটা n2/n1 এর সাথে সমান হয়, এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলে আনপোলারাইজড লাইটটা অন রিফ্লেকশন উইল বি পারফেক্টলি পোলারাইজড with its electric field vibration perpendicular to the plane of incidence. This is what is known as Brewster's law. ঠিক আছে, এটাই হচ্ছে ব্রুস্টারস ল। আমরা তাহলে এই যে ইকুয়েশনগুলো পেলাম, এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যে এক্সপ্রেশনগুলো পেলাম, এই এক্সপ্রেশনগুলোকে ফ্রেনেল ইকুয়েশনস বলা হয়। এইগুলোকে ফ্রেনেল ইকুয়েশনস বলা হয়। এই ফ্রেনেল ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে আমরা তাহলে ব্রুস্টারস লটাকে এস্টাবলিশ করতে পারলাম। পোলারাইজেশন পড়ার সময় যেটাকে আমরা ফেনোমেনোলজিক্যালি পড়েছিলাম, এখন উইথ দি হেল্প অফ উইথ দি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি by applying the boundary conditions we arrived at the Fresnel's equations, and from the Fresnel's equation we show the Brewster's law as the consequence. হয়েছে? আচ্ছা, এটা একটা প্রবলেম। তারপর আরেকটা একটা প্রবলেম যেটাকে আমরা এরকম ভাবে এক্সপ্লেন করতে পারি। আরেকটা প্রবলেম যাকে এখানে এক্সপ্লেন করা রয়েছে, অ্যামপ্লিটিউড কোএফিসিয়েন্ট এন্ড ফেজ চেঞ্জ। এটা ওই যে বলছিলাম তখন, যখন ওই ইন্টারফারেন্স অন থিন ফিল্ম এই ধরনের প্রবলেমগুলো তোমরা সেমিস্টার 2তে স্টাডি করেছো, সেখানে দেখেছো যে স্টোকস থিওরেমকে কাজে লাগানো হয়। হ্যাঁ, স্টোকস থিওরেমে আমরা বলেছিলাম যে যখন কোনো একটা লাইট ডেন্সার মিডিয়াম দ্বারা ব্যাকড এতে থেকে রিফ্লেক্টেড হয়, if a light is reflected from the interface backed by a denser medium, it undergoes an additional phase change pi. এর মধ্যে একটা additional phase change pi appear করে। সেই জিনিসটাকে আমরা এখানে দেখাতে পারি। হ্যাঁ, ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম মানে এখানে আমরা ধরে নেব এই যে এটা হচ্ছে তোমার ফার্স্ট মিডিয়াম, এখান থেকে লাইটটা ইনসিডেন্ট হলো, লাইটটা এইদিকে রিফ্লেক্টেড ব্যাক হলো, এটা সেকেন্ড মিডিয়াম। ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স n1, সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে n2। স্টোকস লটাকে দেখাতে চাইছি, ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম মানে n2 গ্রেটার দ্যান n1, n2 গ্রেটার দ্যান n1। এই কন্ডিশনে আমরা দেখাবো যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু কেমন, পজিটিভ হয় কি নেগেটিভ হয় সেটা দেখবো। ইনফ্যাক্ট আমরা দেখবো এইটা কিন্তু পোলারাইজেশন দ্বারাও ডিটারমাইন্ড। আগে ওই যে ফ্রেনেল ইকুয়েশন গুলো পড়া হয়েছিল, এখানে এই আরেকটা এক্সপ্রেশন ছিল যেটাকে আমি ওইদিকে নিয়ে চলে গিয়েছিলাম। এটা কিছু একটা এক্সপ্রেশন ছিল, কি ছিল বলতো? এটা n1 cos থিটা মাইনাস n2 cos থিটা 2 বাই সাম আর কি, n1 cos থিটা প্লাস n2 cos থিটা 2। আমি তো পড়ানোর সময় বলেলাম লিমিটিং কেসগুলো, যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়
থিটাটা 0 ডিগ্রি হয় তাহলে আর প্যারালাল কত হবে আর পারপেন্ডিকুলার কত হবে দেখেছি আমরা। এই এক্সপ্রেশন থেকে বসাও, থিটাটা 0 ডিগ্রি হলে আর প্যারালাল আর পারপেন্ডিকুলার গুলোকে বের করে ফেলো। একই রকম ভাবে টি প্যারালাল এবং টি পারপেন্ডিকুলার গুলো বের করে ফেলো। আমরা দেখেছি এক্সপ্রেশন গুলো না কেমন হয় এইরকম। এটা হচ্ছে তোমার টি প্যারালালের জন্য থিটা ইকুয়ালস টু 0 এর জন্য দুটো ক্ষেত্রেই সমান। আর প্যারালালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা নেগেটিভ সাইন রয়েছে। আর প্যারালাল আর পারপেন্ডিকুলার এদের মধ্যে একটা নেগেটিভ সাইন রয়েছে দেখতে পাচ্ছ। একটা এখানে নিউমেরিক্যাল ভ্যালু ধরে জিনিসটাকে বলা আছে। ধরো তোমার এয়ার টু গ্লাস ইন্টারফেস, ফার্স্ট মিডিয়ামটা ধরো এয়ার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, আর সেকেন্ড মিডিয়ামটা ধরো গ্লাস, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত হবে 1.5। তো এখানে এই ভ্যালুগুলোকে যদি বসাই, নর্মাল ইনসিডেন্সের জন্য আর পারপেন্ডিকুলার ভ্যালুটা হবে -0.2 আর প্যারালালের ভ্যালুটা হবে কিন্তু +0.2। আর প্যারালাল ভ্যালুটা হচ্ছে +0.2। whereas ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলো যদি দেখো সেটা কিন্তু দুটোই পজিটিভ। এইটা একটা কেস। আরেকটা কেস আমরা দেখাতে পারি, আরেকটা লিমিটিং কেস দেখাতে পারি, গ্রেজিং অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্স হয়। হ্যাঁ, গ্রেজিং ইনসিডেন্সের কথা যদি কনসিডার করি, ফায়ার থিটা অ্যাপ্রোচেস 90 ডিগ্রি, সেটা আমি কোর্সে দেখালাম যে সেইগুলো কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস দ্বারা এট অল ডিটারমাইন্ড নয়। আর প্যারালাল যা হয় আর পারপেন্ডিকুলারও তাই হয়, এন্ড দিস ইজ -1। আর টি প্যারালাল বা টি পারপেন্ডিকুলার এই ভ্যালুগুলো কিন্তু 0 হবে। হ্যাঁ, এই ভ্যালুগুলো 0 হবে। এবার আরেকটা অ্যাঙ্গেল নাও, তাহলে এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারছো যে আর যে কোনটা আর পারপেন্ডিকুলারটা তোমার অলওয়েজ নেগেটিভ। আর পারপেন্ডিকুলারটা দুটো কেসই নেগেটিভ, থিটা ইকুয়ালস টু 0 হলেও নেগেটিভ আর 90 ডিগ্রি হলেও জিনিসটা নেগেটিভ। বাট আর প্যারালালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, আর প্যারালালটা পজিটিভ হবে যখন থিটাটা 0 ডিগ্রি, আর এইটা নেগেটিভ হবে যখন থিটাটা 90 ডিগ্রি। তাহলে কোনো একটা অ্যাঙ্গেলে নিশ্চয়ই তোমার ওই এটা হচ্ছে কাট অফ হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে ট্রানজিশনটা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা বেসিক্যালি থিটা পির সাথে সমান, সেই অ্যাঙ্গেলটা পোলারাইজিং অ্যাঙ্গেলের সাথে সমান। সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। ইনফ্যাক্ট যদি থিটাটা থিটা পি এর সাথে সমান হয়, আর পারপেন্ডিকুলার রিমেন্স নেগেটিভ, বাট আর প্যারালালটা 0 হয়, সেটা তো দেখলামই না, এটা তো আলাদা করে বলার কি রয়েছে। আর প্যারালালটা পজিটিভ হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রির জন্য, নেগেটিভ হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য, আর প্যারালালটা 0 ফর থিটা ইকুয়ালস টু থিটা পি। আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য এই জিনিসটাকে প্লট করি, তাহলে এইরকম ধরনের একটা ভেরিয়েশন পাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর প্যারালাল, ইনিশিয়ালি সে পজিটিভ ছিল, এয়ার টু গ্লাস ইন্টারফেস ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম, থিটা পি তে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, আর প্যারালাল 0, তারপরে থিটা পি এর বিয়ন্ডে যদি আমি ভ্যারি করাই, ইফ থিটা ইজ ভ্যারিড বিয়ন্ড থিটা পি, ইট প্রোগ্রেসিভলি বিকামস নেগেটিভ, এবং থিটাটা যখন 90 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে তখন এর ভ্যালুটা -1 এর দিকে অ্যাপ্রোচ করছে। অন দি আদার হ্যান্ড আর পারপেন্ডিকুলারটাকে যদি দেখানো হয়, এইটা কিন্তু দেখতে পাচ্ছ সবসময় নেগেটিভ ভ্যালু, আর পারপেন্ডিকুলারটা সবসময় নেগেটিভ ভ্যালু। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা ড্র করতে পারি যে when light suffers reflection backed by an optically denser medium, if the light is S polarized, if the light is perpendicularly polarized, it will always undergo a phase change by an amount pi. On the other hand, if it is parallel polarized, p polarized, সেক্ষেত্রে এটা ফেজ চেঞ্জ, অ্যাডিশনাল কোনো রকম ফেজ চেঞ্জ সাফার করবে না, as long as the angle of incidence is smaller than the angle of polarization. When theta exceeds theta p, it undergoes a phase change. আর টি প্যারালাল বা টি পারপেন্ডিকুলার, এটা তো দেখলাম সবসময় পজিটিভ হচ্ছে, যখন তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 0 এর কাছাকাছি, তখন টি পারপেন্ডিকুলার বা টি প্যারালাল এই ভ্যালুগুলো কত ছিল, টি প্যারালাল বা টি পারপেন্ডিকুলার এই ভ্যালুগুলো 0.8 এর কাছাকাছি ছিল। আর যখন তোমার এর দিকে অ্যাপ্রোচ করছে, 90 ডিগ্রির দিকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে যখন অ্যাপ্রোচ করছে, তখন টি পারপেন্ডিকুলার বা টি প্যারালাল দুটোই 0 হয়ে যাচ্ছে। এখানে সেই প্লটটাকে দেখানো হয়েছে। আর ফেজ চেঞ্জটাকে যদি আমরা বলি, ফেজ চেঞ্জটা
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে যদি দেখাও, সেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে ফেজ চেঞ্জ, হ্যাঁ, বিটুইন দি ইনসিডেন্ট লাইট অ্যান্ড রিফ্লেক্টেড লাইট। থিটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে যদি ভ্যারি করানো হয়, তাহলে দেখো ফেজ চেঞ্জটা পাই হবে যদি আমরা পারপেন্ডিকুলার পোলারাইজেশনটার কথা কনসিডার করি। আর যদি আমরা প্যারালাল পোলারাইজেশনটার কথা কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু থিটা পি এর নিচে পর্যন্ত কোনো রকম ফেজ চেঞ্জ নেই, জিরো। থিটা পি এর বাইরে, থিটা পি এর উপরে যদি ভ্যারি করানো হয়, তাহলে একটা ফেজ চেঞ্জ হবে বাই সাম অ্যামাউন্ট পাই। দেখো এই আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, শেষের যে দুটো আমরা অ্যাপ্লিকেশন বললাম ফ্রেনেলস ইকুয়েশন থেকে, যে দুটো অ্যাপ্লিকেশন বললাম, একটা হচ্ছে বুস্টার্স ল, পোলারাইজেশন করার সময় যে লটাকে আমরা ফেনোমেনোলজিক্যালি করেছিলাম, সেই লটাকে এস্টাবলিশ করা হলো। আর স্টোকস থিওরেম, তার এক্সপ্লেনেশন। স্টোকস থিওরেমটাকে আমরা ফেনোমেনোলজিক্যালি করে এসেছিলাম ইন্টারফারেন্স টপিকটা পড়ার সময়, সেটাকে আমরা উইথ দি হেল্প অফ ফ্রেনেল ইকুয়েশন এক্সপ্লেন করতে পারলাম। ঠিক আছে কি সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। এইটুকুই থাক, হ্যাঁ, এখান পর্যন্তই